হ্যালো পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের জন্য আজকে তোমাদের গণিত বইয়ের অধ্যায় তৃতীয় চার প্রক্রিয়া সম্পর্কিত সমস্যাবলী অধ্যায়টি আলোচনা করা হবে। তো সকলে দেখো, আজকে তোমাদের আলোচনার বিষয় গণিত। অধ্যায় 3 চার প্রক্রিয়া সম্পর্কিত সমস্যাবলী। তো তোমাদের আজ আলোচনার বিষয় চার প্রক্রিয়া সম্পর্কিত সমস্যাবলী। তো দেখো যে তোমাদের চার প্রক্রিয়া সম্পর্কিত সমস্যাবলী অধ্যায়টিতে তোমাদের প্রথম আলোচনার বিষয়টি হলো বন্ধনী। তোমাদের এই অধ্যায়ের প্রথম আলোচনার বিষয় কি? বন্ধনী। তো দেখো, তোমাদের এই অধ্যায়ে প্রথমেই আলোচনা করা হবে বন্ধনী সম্পর্কে। তো বন্ধনী বলতে কি বোঝায়? বন্ধনী বলতে তোমাকে বোঝানো হয় যে চার প্রক্রিয়া সম্পর্কিত যেসব অঙ্ক থাকবে সেই সব অঙ্কের মাঝে ধরো একটা বন্ধনী দেওয়া থাকবে, বা দুইটাও থাকতে পারে বা তিনটাও থাকতে পারে। এই বন্ধনী দিয়ে বোঝানো হয় যে অঙ্কটিতে কোন কাজটা আগে করা হবে। বন্ধনী প্রধানত আমরা সবসময় মনে রাখবো যে তিনটা। একটাকে বলা হয় প্রথম বন্ধনী বা ফার্স্ট ব্র্যাকেট, দ্বিতীয় বন্ধনী বা সেকেন্ড ব্র্যাকেট, তৃতীয় বন্ধনী বা থার্ড ব্র্যাকেট। এই তিনটা বন্ধনী নিয়ে তোমাদের আলোচনা করা হয়। তো এই বন্ধনী চেনার উপায়, এটাকে বলা হয় কি? ফার্স্ট ব্র্যাকেট অর্থাৎ প্রথম বন্ধনী। এটাকে বলা হয় দ্বিতীয় বন্ধনী, আর তৃতীয় বন্ধনী এইরকম। অর্থাৎ তিনটা তোমাদের বন্ধনী রয়েছে, সেই তিনটা বন্ধনী তোমাদের বলা হলো। তো তোমাদের ধরো একটা সমস্যা বলিতে, অর্থাৎ সমস্যাতে তোমাদের বন্ধনী দেওয়া আছে, তিনটাই বন্ধনী দেওয়া আছে। কি ধরো, এই টাইপের একটা বন্ধনী দেওয়া আছে 3 + 2 3 - 2 গুণ 1, এইভাবে তোমার বন্ধনীটা দেওয়া আছে। তো আমরা এই বন্ধনীর ভেতরে আগে কোন কাজটি করবো, এইভাবে কোন বন্ধনীর কোন কাজটি করবো, অর্থাৎ আমাদের তিনটা বন্ধনী যদি দেওয়া থাকে কোন বন্ধনীটির গুরুত্ব আগে মনে রাখবা সবসময়। তোমার বন্ধনীর ভেতরে সবসময় ফার্স্ট ব্র্যাকেটের কাজটি আগে, তারপরে রয়েছে সেকেন্ড ব্র্যাকেট অর্থাৎ দ্বিতীয় বন্ধনী, এরপরে রয়েছে থার্ড ব্র্যাকেট বা তৃতীয় বন্ধনী। এই হলো তোমাদের তিনটি বন্ধনী। তোমাদের এই তিনটি বন্ধনীর মধ্যে তোমাদের ধরো একটা সমস্যা দেওয়া থাকবে, সেই সমস্যাটি থেকে তোমাদের তিনটা বন্ধনীর কোনটা প্রথমে করতে হয়, কোনটা দ্বিতীয়তে করতে হয়, বা কোনটা শেষে করতে হয়, সেই সব বন্ধনীগুলো আলোচনা করা হলো। এরপর তোমাদের এই অঙ্কের যে সমস্যাগুলি রয়েছে সেই সমস্যাগুলো নিয়ে আলোচনা করব। তো দেখো, তোমাদের এই যে তিনটা বন্ধনী রয়েছে সেই তিনটা বন্ধনী থেকে আমরা প্রথমে বললাম কোন বন্ধনীটি অ্যাপ্রোপ্রিয়েট বা কোন বন্ধনীটি সবার আগে অগ্রাধিকার পাবে। প্রথম বন্ধনী। তো প্রথম বন্ধনীটির কাজটা আগে করো, 2 কে 2। এরপরে দেখো তৃতীয় বন্ধনী 3 +, তারপরে কি বললাম যে কোন বন্ধনীর কাজ? দ্বিতীয় বন্ধনীর কাজ। তো 3 থেকে 2 বাদ দিলে 1 হয়, 3 + 2 কে 2। এরপরে আমাদের কোন বন্ধনীর কাজ? তৃতীয় বন্ধনীর কাজ। 3 আর 2 যোগ করলে 5। ওকে, এই হলো তোমাদের বন্ধনী সম্পর্কিত সমস্যা। ওকে, এই বন্ধনী থেকে তোমাদের একটা প্রশ্ন করা হয় যে বন্ধনীর ক্ষেত্রে বা তোমাদের একটা চার প্রক্রিয়া সম্পর্কিত সমস্যা থেকে কোন কাজটি আগে করতে হয়, অর্থাৎ কোন কাজটি বা কোন বিষয়টির কাজ আগে করতে হয়। তো এটা তোমাদের ছোট প্রশ্ন বা টিক চিহ্নে আসতে পারে। ওকে, বহু নির্বাচনে যেটাকে বলা হয় বা টিক চিহ্নে আসতে পারে, সেটা কার কাজ আগে হবে? সবসময় বন্ধনীর কাজ। দেখো, এরপরে তোমাদের কয়েকটা এমসিকিউ টাইপের প্রশ্ন দেখাবো। বন্ধনীর পরে তোমাদের মনে রাখতে হবে যে চার প্রক্রিয়া বলা হয়েছে না, এই চার প্রক্রিয়া সম্পর্কিত। এই চার প্রক্রিয়া বলতে এর মাঝে বোঝানো হয় যে চারটা আমাদের যে প্রতীকগুলো শিখেছো, প্রক্রিয়া প্রতীক চারটা শিখেছো না?
চারটা প্রক্রিয়া প্রতীক, এই চারটা প্রক্রিয়া প্রতীক যোগ বিয়োগ গুণ ভাগ। ওকে, এই চারটা আমাদের যে প্রতীক থাকবে যোগ বিয়োগ গুণ ভাগ, আমাদের এই চারটা প্রতীকের মধ্যে সবসময় খেয়াল রাখতে হবে যে কোন প্রতীকটির কাজ আগে করব। অর্থাৎ আমাদের এই যে 3 অধ্যায়ের সমস্যা থাকবে, যেসব সমস্যা বলতে অঙ্ক যেগুলো থাকবে সমাধান করতে হবে, সেগুলো আগে কোন কাজটা আগে করব? সবার আগে কাজ করব আমরা কার কাজ? ভাগের কাজ। এই 4 প্রক্রিয়ার মধ্যে সবার আগে অগ্রাধিকার পাবে ভাগ। ওকে, এরপরে পাবে গুণ, এরপরে পাবে যোগ অথবা বিয়োগ। অর্থাৎ যোগ আর বিয়োগের কাজ সবসময় কিসে করবা? একসাথে করবা। ওকে, এগুলো তোমাদের 4 প্রক্রিয়া সম্পর্কিত সমস্যা বলি। এই সমস্যা বলি থেকে ধরো তোমাকে যদি অঙ্ক দেওয়া হয় এইভাবে 3 + 2 গুণ 1 যোগ 6 ভাগ 2, এই অঙ্কটাতে আমরা সমাধান আগে কার করব? এই অঙ্কটিতে আমরা সমাধান আগে কার করবো? আগে কাজ করবো। আগে বললাম যে অগ্রাধিকার কে পাবে? ভাগ পাবে। তো আগে ভাগের কাজ করো। 3 + 2 গুণ 1 যোগ 6 আর 2 এর ভাগ করলে কত হয়? 3 হয়। ওকে, এই হলো তোমাদের ভাগের নিয়ম। এরপরে ভাগের পরে আসলে কার নিয়ম বললাম? গুণেরটা। এরপরে কার কাজ করবা? গুণের কাজ করো। 3 + 2 কি কত হয়? 2 যোগ 3। এখন কি করব আমরা? যোগ আর বিয়োগ কি বললাম? একসাথে করব। যোগ আর বিয়োগ কি করব? একসাথে করব। তো এখন যোগ আর বিয়োগের কাজটা তোমরা একসাথে করো। তো করো, এখানে বিয়োগ চিহ্ন নাই, মানে বিয়োগের কাজ করার কোনো প্রশ্নই ওঠে না। তো এখন সবগুলো যোগ আছে, যোগ করে দাও। 3 3 6 আর 2 8। ওকে, মনে করো যে এই অঙ্কটাতে তোমাদের এইখানে বিয়োগ দেওয়া আছে, এখানটায় বিয়োগ ইউজ করা হয়েছে, এখানটায় বিয়োগ ইউজ করা হয়েছে। তাহলে তখন তুমি কি করবা? এখানটা তোমাকে যদি বিয়োগ ইউজ করা হয়, তাহলে তখন তুমি করবা যে আগে যেসব যোগ চিহ্ন রয়েছে সেই যোগগুলোকে আগে যোগ করে নেবা। যোগ করার পরে বিয়োগ চিহ্নটা কি করবা? বিয়োগ করবা। তো যোগ চিহ্ন রয়েছে এখানে যোগ 3 আর যোগ 3, তাহলে 3 3 যোগ করলে কত হয়? 6। 6 থেকে 2 বাদ কত হয়? 4। এই হলো তোমাদের অঙ্ক। অর্থাৎ 4 প্রক্রিয়ার যে বা 4টা প্রক্রিয়া প্রতীকের যে অঙ্কটা তোমাদের থাকবে, সেখান থেকে আমরা কার কাজ করবো? আগে ভাগের কাজ, দেন কার কাজ করব? গুণের, এরপর যোগ, তারপর বিয়োগ। ওকে, এই হলো তোমাদের 4 প্রক্রিয়ার অঙ্ক। আর এই হলো তোমাদের বন্ধনী। এই বন্ধনী যে 3টি বন্ধনী রয়েছে, সেই 3টি বন্ধনী থেকে তোমাদের প্রশ্ন হবে। সেই প্রশ্নগুলো কোন টাইপের সেই দেখো, তোমাদের একটা করে অঙ্ক দিব এবং সমাধান করে দেব। দেখো, তোমার পরীক্ষায় ধরো এই টাইপের একটা অঙ্ক ইউজ করা হলো। 57, ইংলিশে দিলাম 57 বিয়োগ 32। কি বললাম? 57 বিয়োগ 32। এরপর ভাগ 4। এটাকে আমি প্রথম ব্র্যাকেট দিয়ে ঘিরে দিলাম। এটাকে আমি কী করলাম? প্রথম ব্র্যাকেট দিয়ে ঘিরে দিলাম এবং এখানে একটা ব্র্যাকেট ইউজ করলাম, সেকেন্ড ব্র্যাকেট। ওকে, আর এখানে মনে করো আমি তৃতীয় ব্র্যাকেট ইউজ করলাম। তো দেখো তো এখানে এবার কি করব? যোগ 2 লিখলাম। যোগ কত লিখলাম? 2 লিখলাম। এরপরে বিয়োগ, না আচ্ছা, দ্বিতীয় বন্ধনীতে আমি সেটাকে ঘিরে দিলাম। তারপরে দিলাম ইউজ করলাম যে এইখানে বিয়োগ ইউজ করলাম। হ্যাঁ, এইখানে বিয়োগ ইউজ করে দিলাম 3 গুণিত 4। 3 গুণিত 4 শেষে একটা আমি তৃতীয় বন্ধনী ইউজ করলাম। তো এখন অঙ্কটাতে দেখো তো, প্রথমে যেটা রয়েছে সেটা রেখে দিব। আমাদের কোন বন্ধনী দিয়ে খেয়াল রাখতে হবে? কোন বন্ধনী দিয়ে? প্রথম বন্ধনী বা প্রথম ব্র্যাকেট। কোথায় প্রথম ব্র্যাকেটটা রয়েছে? প্রথম ব্র্যাকেট এইখানে। তো প্রথম ব্র্যাকেটের কাজ করো। এখন প্রশ্ন, তোমাদের একটা অঙ্ক দেওয়া হলো, মনে করো এইভাবে ব্র্যাকেটে দেওয়া হলো 32 ভাগ 4 যোগ 2। এই অঙ্কটা আমি কি করব? আমরা তো জানি যে আগে বন্ধনীর কাজ ইউজ করতে হয়। কার কাজ? বন্ধনীর। তো বন্ধনীর ভেতরে একটা নিয়ম আছে। তুমি যেমন অঙ্কের মাঝে কি করলাম? ভাগের নিয়ম। সেরকম বন্ধনীর ভেতরে নিয়ম বলতে বন্ধনীর ভেতরে আগে আমি কোন কাজটা করব। ওকে, তো বন্ধনীর ভিতরে আগে কোন কাজটা করব? বন্ধনীর ভিতরে আগে আমাদের ভাগের কাজ করতে হবে। অর্থাৎ তোমাকে যদি বন্ধনী ইউজ করা হয় বন্ধনী কাজ করবা, আর বন্ধনী বাদে যদি ইউজ করা হয় তখন তুমি ডাইরেক্ট ভাগের কাজ করবা। বন্ধনীর ভিতর হলেও সেটা ভাগের কাজ। তো ভাগের কাজ আগে করো। মাইনাস 32কে 4 দ্বারা ভাগ করলে হয় কত? 8। 8-এর সাথে 2 কী হবে? যোগ হবে। এই যে আমার দ্বিতীয় বন্ধনী, প্রথম বন্ধনী উঠে গেল। এরপরে মাইনাস, দেখো তো এখানে 3 গুণ 4 আছে, এটাকে একবারে করে দাও। 3 4 12। এরপরে দেখো এই যে আমার তৃতীয় বন্ধনী, মাইনাস 8 আর 2 যোগ করলে কত হয়? 10 হয়, বিয়োগ 12। এখন আমি কি করব? এইখানে বা পাশের অঙ্কটিতে আমার 2টা যোগ ছিল, সেজন্য যোগ করে 2 দ্বারা বিয়োগ করেছি। এই অঙ্কটিতে আমি কি করব?
এখানে যোগ একটা আছে আর বিয়োগ আছে কয়টা, দুইটা। এখন আমি কি করবো, এই বিয়োগের সংখ্যাগুলোকে যোগ করব। তো দেখো তো আমার বিয়োগের সংখ্যা কত, 8 আর 12, 8 আর 12 যোগ করলে হয় 20 এবং চিহ্নটা কি হবে, বিয়োগ হবে। এখন 57 থেকে 20 বাদ দিলে কত হয়, 37। এই হলো তোমাদের অঙ্ক। অর্থাৎ বন্ধনী, চার প্রক্রিয়া যেভাবে ইউজ করা হোক না কেন, অঙ্কগুলো আমাদের এইভাবে সমাধান করতে হবে। ওকে, এই অধ্যায়ের ছিল তোমাদের প্রথম অংশ। এরপরে তোমাদের রয়েছে ঐকিক নিয়মের কিছু অঙ্ক। তো ঐকিক নিয়মের কিছু অঙ্ক দেখো, এবার তোমাদের কিছু ঐকিক নিয়মের অঙ্ক দেখাবো। সেই অঙ্কগুলো দেখো। তো দেখো যে তোমাদের 3 দিলাম। তো এই তোমাদের পরীক্ষায় ধরো, পরীক্ষায় বা তোমাদের শেখার জন্য অঙ্কটা দিলাম যে 5টি পেন্সিলের দাম, কি বললাম, 5টি পেন্সিলের দাম 60 টাকা। কি বললাম, 5টি পেন্সিলের দাম 60 টাকা। ওকে, তো 5টি পেন্সিলের দাম যদি 60 টাকা হয়, তবে 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 বললাম যে 3টি পেন্সিলের দাম বের করো। তিনটি পেন্সিলের দাম বের করো বা বের কর। তো দেখো এখানে তোমাদের প্রশ্ন যে বলা হয়েছে যে 5টি পেন্সিলের দাম 60 টাকা, তবে 3টি পেন্সিলের দাম বের করো। তো 5টি পেন্সিলের দাম যদি বলা হয়, এখান থেকে তোমাদের আরেকটা শর্ট প্রশ্ন শেখাবো বা সংক্ষিপ্ত প্রশ্ন, বা তুমি এটাকে বহু নির্বাচনী বলতে পারো, যে ঐকিক নিয়মে বা চার প্রক্রিয়ার সমস্যা বলিতে আমরা ঐকিক নিয়মের সময় কোন কাজটি আগে করব বা কয়টি জিনিসের দাম বের করব। কি বললাম, যে ঐকিক নিয়মের সময় আমরা কয়টি জিনিসের দাম বের করব বা কয়টি জিনিসের আমরা নিয়ে কাজ করব। মনে রাখবো সবসময় একটি, কয়টি, একটি। ওকে, আমরা তাহলে এই অঙ্কটা দেখো তো, ঐকিক নিয়মের অঙ্ক এবং সেটা চার প্রক্রিয়ার অঙ্ক। তো এখান থেকে আমরা কোন কাজটা আগে বের করব, একটি পেন্সিলের দাম বের করব। অর্থাৎ আমাদের বের করতে হবে কার কাজ, একটি। তো দেখো তো বলা হয়েছে প্রশ্নটিতে 5টি পেন্সিলের দাম, কি বললাম, 5টি পেন্সিলের দাম 60 টাকা। ওকে, এটা তোমার কয়টি পেন্সিলের দাম বললাম, 5টি পেন্সিলের দাম। তো 5টি পেন্সিলের দাম যদি এত হয়, অতএব একটি পেন্সিলের দাম কি করবা, 60/5 টাকা। ওকে, কি করবা, আমি বললাম যে একটি পেন্সিলের দাম বের করতে হয়। ঐকিক নিয়মে কয়টির দাম বের করতে হয়, একটি জিনিসের দাম বের করতে হয়। সেই একটি জিনিস হচ্ছে আমাদের এটা। অর্থাৎ 5টা পেন্সিলের দাম 60 টাকা হলে কি করবো, একটা পেন্সিলের দাম বের করবো। তো একটা পেন্সিলের দাম কত হবে, 12 টাকা। 5/60, অর্থাৎ কয় টাকা হবে, 12 টাকা। এই হলো তোমার একটি পেন্সিলের দাম। ওকে, তো একটি পেন্সিলের দাম এটা আমি বের করলাম। তো এখন অনেকে কি কাজ করে, যে বলেছে তো 3টা পেন্সিলের দাম, এখানে করে দেয় যেভাবে 3টি পেন্সিলের দাম যে 12 গুণ 3। ওকে, এইভাবে অঙ্ক করলে স্যারেরা পুরোটাই কেটে দেবে। এইভাবে অঙ্ক করা এখানে যাবে না। ওকে, এখানে কি করবা, যে অঙ্কটা করেছো এখন এখানে লিখবা সুন্দর করে। এখন কি লিখবা, এখন লিখবা যে একটি পেন্সিলের দাম, একটি পেন্সিলের দাম 12 টাকা। অতএব কয়টি বলেছি, 3টি পেন্সিলের দাম কি করবা, 12 গুণ 3 টাকা। অর্থাৎ 3 কত টাকা, 36 টাকা। উত্তর কি করবা, 36 টাকা। ওকে, এই হলো তোমাদের 36 টাকা। বের করো। তো এখন কি করবা, যে একটি পেন্সিলের দাম বের করলাম 12 টাকা, 3টি পেন্সিলের দাম কি করলাম, গুণ করে দিলাম। ওকে, এইভাবে আমাদের অঙ্কগুলো করতে হবে। তো তোমাদের ধরো এই অঙ্কটাকে আমি এবার কি করবো, ডিজিটগুলো চেঞ্জ করে দেবো, দিয়ে তোমাদের প্রশ্ন দিচ্ছি। তোমাদের এখানে বললাম যে 5টি না, বললাম যে 8টি। কি বললাম, 8টি পেন্সিলের দাম 60 না, 8টি পেন্সিলের দাম বললাম যে 96, অর্থাৎ 96 টাকা। কত বললাম, 96 টাকা। 8টি পেন্সিলের দাম 96 টাকা হলে 3টি পেন্সিলের দাম কত, প্রশ্ন ছিল 3টি পেন্সিলের দাম কত। তো এখন তুমি কি করবা, এখানে 5-এর জায়গায় কি ইউজ করবা, 8। কি করবা, 8টি পেন্সিলের দাম কত বলেছি,
96 টাকা। তো তখন তুমি কী করবা, ঐকিক নিয়মে কী করতে, একটি জিনিসের দাম, একটি পেন্সিলের দাম কত হবে, 96 ভাগ হচ্ছে 8। কী করবা, 96 ভাগ হচ্ছে 8। তো 96কে অর্থাৎ 96কে আমরা 8 দ্বারা ভাগ করলে কত হয়, 8 বারাং 96। ওকে, 8 বারাং 96। সেম প্রশ্ন, আর কোনো চেঞ্জ করতে হবে না। 8 বারাং 96, এই হলো একটি পেন্সিলের দাম 12 টাকা, তিনটি পেন্সিলের দাম 3 বারাং 36 টাকা। ওকে, এই হলো তোমাদের পেন্সিল টাইপের। তো এই টাইপের অঙ্ক দেখো, আরেকটা অঙ্ক দিব। দেখো যে বলা হলো তোমার, এটা 4 নম্বর প্রশ্ন। এক ডজন কলার দাম, কি বললাম, 1 ডজন কলার দাম 96 টাকা। কি বললাম, 1 ডজন কলার দাম 96 টাকা। ওকে, 1 ডজন কলার দাম কত বললাম, 96 টাকা। এখান থেকে তোমাকে প্রশ্ন করা হলো, মনে করো যে এটাকে তুমি ক বললাম যে 12টি কলার দাম কত, কলার দাম কত, এটাকে মেন্টাল এবিলিটি বলা হয়। হ্যাঁ, যে তোমাকে বলা হয়েছে যে 1 ডজন কলার দাম 96, 12টি কলার দাম কত। আমরা কি জানি 1 ডজন সমান কয়টি, 12টি। তাহলে 12টি কলার দাম কত হবে, যেটা সেটাই 96 হবে। ওকে, এটা তোমাকে 1 নম্বরের জন্য প্রশ্ন দেওয়া হতে পারে। তো 12টি কলার দাম কত হবে, বলো 96 টাকা। এরপরে খ নম্বর প্রশ্ন। খ নম্বর প্রশ্নে বলা হলো যে 1 ডজন কলার দাম যেহেতু 12টি কলার দাম 96 টাকা, শুধু তোমাকে এখানে প্রশ্ন করা হলো যে 3 হালি কলার দাম কত, 3 হালি কলার দাম কত। আচ্ছা, আমরা কি জানি 1 হালি সমান কয়টি, 4টি। তাহলে 3 হালি সমান কয়টি, 12টি। তাহলে 12টি কলার দাম কত, সেম প্রশ্ন, কোনো প্রশ্ন ভিন্ন নয়। তো এরপরে দেখো বলা হলো যে আচ্ছা 3টি কলার দাম কত, তখন তুমি কি করবা, 3টি কলার দাম কত। এই প্রশ্ন বললে কি করবা, প্রথমে লিখবা আমরা জানি, অর্থাৎ আমরা জানি না লিখে বলবা যে আজা। আজা মানে কি, আমরা জানি। ওকে, আজা। তো আজা আমরা জানি কি, দেখো তো, এক ডজন সমান কয়টি জানি, 12টি। ওকে, আমরা এটা কি জানি, 1 ডজন সমান কয়টি জানি, 12টি। তাহলে 1 ডজন সমান যদি 12টি হয়, তো আমরা কি লিখলাম, 12টি কলার দাম 96 টাকা, 96 টাকা। তাহলে আমাদের কি করতে হবে, একটি কলার দাম বের করতে হবে। তো করো, 96 ভাগ হচ্ছে 12, উত্তর কত হবে, 8, অর্থাৎ 8 টাকা। একটি কলার দাম কত হবে, 8 টাকা। 8 বারাং 96। ওকে, একটা কলার দাম 8 টাকা। তোমাকে প্রশ্ন করা হয়েছে কত, 3টি কলার দাম। তুমি কি করবা, এখানে লিখবা যে এখন আবার লিখবা একটি কলার দাম, একটি কলার দাম 8 টাকা। তাহলে তোমাকে বের করতে বলা হয়েছে কয়টি কলার দাম, 3টি কলার দাম। কি করবা, 8 গুণ 3 টাকা সমান 3 আসছে 24 টাকা। ওকে, এই হলো তোমাদের কলার দাম নির্ণয়। এই হলো তোমাদের এক টাইপের অঙ্ক। এই ঐকিক নিয়মের অঙ্কগুলো থেকে তোমরা সব সময়ের জন্য একটা প্রশ্ন আসে। ওকে, এই এক টাইপের একটা অঙ্ক তোমরা করবা। তো দেখো এরপরে দেখো তো 4 নম্বর অঙ্ক তোমাদের এই পাশ থেকে দেখো। 4 নম্বর অঙ্কটি বলা হলো যে মনে করবে একটি গ্রামে লোক আছে এতজন, ওই গ্রামে আরও এতজন লোক আসলো, বা ওই গ্রাম থেকে এতজন লোক চলে গেল, আবার নতুন আসলো। এই টাইপের একটা প্রশ্ন তোমাদের বলবো যে মনে করো যে সখীপুর একটি গ্রাম, সখীপুর একটি গ্রামের বর্তমান লোক সংখ্যা সখীপুর গ্রামের বর্তমান লোক সংখ্যা 456 জন। কি বললাম, বর্তমান লোক সংখ্যা এত জন। তো এই গ্রাম থেকে মনে করো যে একটা প্রশ্ন বলা হলো, আচ্ছা বর্তমান কথাটাকে উঠিয়ে দিলাম। দেখো তো সখীপুর গ্রামে লোক সংখ্যা এত জন, তো সে গ্রাম থেকে
সে গ্রাম থেকে যে 326 জন লোক চলে গেল এবং ধরো যে কয়েক বছর পর ওই গ্রামে লোক সংখ্যা আরো 200 জন আসলো। মনে করো যে ওই গ্রামে কিছুদিন পর আরো 200 জন লোকজন আসলে তোমাকে প্রশ্ন বলা হয়েছে যে ক নম্বর প্রশ্ন বলা হয়েছে যে বর্তমান লোক সংখ্যা কত। কি বললাম? বর্তমান লোক সংখ্যা কত। বলা হলো যে বর্তমান লোক সংখ্যা কত। ওকে, এই টাইপের তোমাকে একটা প্রশ্ন বলা হলো যে সখীপুর নামক একটা গ্রাম, সেই গ্রামে মনে করো যে লোক সংখ্যা ছিল 456 জন। সেই গ্রাম থেকে এতজন লোক চলে গেল এবং ওই গ্রামে কিছুদিন পর আরো 200 জন লোক আসলো। তাহলে বর্তমান লোক সংখ্যা কত? অথবা তোমাকে এই প্রশ্নগুলোকে এভাবে বলা হতে পারে যে 2020 সালে করোনাতে ধরো একটা গ্রামে লোক ছিল 456 জন এবং করোনার কারণে মনে করো ওই এলাকায় করোনা ছড়িয়ে পড়ার জন্য 326 জন লোক মারা গেল এবং পরবর্তীতে আরও 200 জন লোক মনে করো যে আসলো বা ওই গ্রামে হলো, বাচ্চা হলো। সেই এখন বলা হয়েছে বর্তমান লোক সংখ্যা কত। তো এই টাইপের অঙ্ক কী করবা? প্রথমে যে লোক সংখ্যা দেওয়া থাকবে সেই লোক সংখ্যাকে চলে যাওয়া থেকে কী করবা? বিয়োগ করে দিবা। তো লেখো যে গ্রামের লোক সংখ্যা ছিল 456 জন। ওকে, এবং গ্রাম থেকে চলে গেল গ্রাম থেকে 326 জন। তাহলে এখন কি লিখবা? যে ওই গ্রামে আর কতজন লোক সংখ্যা রইল। তাহলে লিখবা কি? ওই গ্রামে লোক সংখ্যা রইল। কি লিখবা? ওই গ্রামে লোক সংখ্যা রইল। কি করবা? যোগ না বিয়োগ? অবশ্যই সেটা বিয়োগ, কারণ চলে গিয়েছে। তো বিয়োগ করো, 6 থেকে 6 বিয়োগ করলে কত হয়? 0। এরপর 5 থেকে 2 বাদ দিলে কত হয়? 3। 4 থেকে 3 বাদ দিলে কত হয়? 1। অর্থাৎ ওই গ্রামের লোক সংখ্যা কত হলো? 130 জন। ওই গ্রাম থেকে যদি লোক সংখ্যা চলে যায়, লোক সংখ্যা হয় 130 জন। আবার ওই গ্রামের লোক সংখ্যা যদি আসে, ওই গ্রামে যদি আবার লোক সংখ্যা আসে, তবে তখন কি করবা? ওই গ্রামে লোক সংখ্যা রইলো এতজন, লেখার পর লিখবা যে আসলো গ্রামে লোক সংখ্যা, অথবা গ্রামে আসলো। কি লিখবা? গ্রামে আসলো কতজন? 200 জন। দিয়ে লিখবা যে বর্তমান লোক সংখ্যা। কি লিখবা? এখানে লিখবা যে বর্তমান লোক সংখ্যা। কি লিখবা? বর্তমান লোক সংখ্যা যোগ 3 এত জন। ওকে, এই হলো তোমাদের বর্তমান লোক সংখ্যা। এরপর দেখো ওই টাইপেরই একটা অঙ্ক দেওয়া হলো তোমাদের, যে একটা অঙ্ক দেওয়া হলো ট্রেন থেকে। ওকে, ট্রেন থেকে বলা হলো যে ট্রেনটি ছাড়ার সময় ট্রেনটিতে লোক সংখ্যা ছিল 456 জন এবং সে ট্রেনটি পরের গন্তব্য বা পরের স্টেশনে যাওয়ায় ওই ট্রেন থেকে লোক নেমে গেল 326 জন। কি বলা হলো? ওই ট্রেন থেকে এতজন লোক নেমে গেল, আবার ওই ট্রেনটি বা ওই স্টেশনটিতে আরও 200 জন লোক আসলো বা উঠলো। ওকে, তাহলে বর্তমান ট্রেনে যাত্রী কতজন? ওকে, একই প্রশ্ন, কোনো সমস্যা নেই, একই প্রশ্ন। অথবা বলা হলো যে একটা দোকানদারের কাছে ধরো ফল ছিল বা আপেল ছিল এতটি, সেই ফল থেকে এতটি ফল পচে গেল, আরও দোকানদার কী করবে? পচে গেল, আবার তো ওকে নিয়ে আসলে বিক্রি করতে হবে, সেজন্য আরও এতটা ফল নিয়ে আসলো। বর্তমান তার দোকানে কয়টি ফল? একই নিয়ম, সবগুলো সেম অঙ্ক। ওকে, এইভাবে তোমরা এই চলে যাওয়া, আসা, এই টাইপের অঙ্কগুলো করবা। এরপরে দেখো 5 নম্বর অঙ্ক। তোমাকে বলা হলো 1 মিনিটে
মনে করো যে 1 মিনিটে বা প্রতি মিনিটে প্রতি মিনিটে একটি হচ্ছে ট্যাঙ্ক, অর্থাৎ পানি যেখানে থাকে সেই পানির ট্যাঙ্কিতে পানির 1 মিনিটে পানির ট্যাঙ্কিতে 1 মিনিটে পানির ট্যাঙ্কিতে 10 লিটার, কি বললাম 10 লি অর্থাৎ 10 লিটার পানি উঠে। কি বললাম 1 মিনিটে পানির ট্যাঙ্কিতে 10 লিটার পানি ওঠে এবং যে মিনিটে উঠবে এবং সেই মিনিটেই 1 মিনিটে উঠে এবং 2 মিনিট মানে 2 লিটার পানিটা নেমে যায়। কি বললাম পানিটা উঠে এবং এবং 2 লি পানি পানি পড়ে যায়। তো তোমাকে এই টাইপের একটা প্রশ্ন বলা হলো যে 2 মিনিটে পানি পড়ে যায়, 10 মিনিটে ট্যাঙ্কিতে 10 মিনিটে ট্যাঙ্কিতে কত লি পানি থাকবে। অথবা এই টাইপের প্রশ্ন আরেকটা থাকে যে ইঁদুর আর বাঁশের, যে একটি ইঁদুর প্রতি মিনিটে 2 মিটার বাসে উঠতে পারে এবং যে 2 মিটার উঠে এবং 1 মিটার সেটা ওই নেমে যায়। তোমাকে দ্বিতীয় মিনিটে বলে নিই যে 1 মিনিটেরই কথা বলেছি, ওকে। 1 মিনিটে যেটুকু উঠে সেটুকুই নেমে যায়। তো সেরকম একটা অঙ্ক যে 1 মিনিটে একটা ট্যাঙ্কিতে পানি উঠে 10 লিটার, 1 মিনিটে যদি ট্যাঙ্কিতে পানি উঠে 10 লিটার এবং ওই 1 মিনিটেই 2 লিটার পানিটা কী হয়ে যায়, খরচ হয়ে যায়, তাহলে পানি কয় লিটার থাকে, 8 লিটার। ওকে, তোমাকে যদি প্রশ্ন বলা হতো যে 1 মিনিটে ট্যাঙ্কিতে পানি ওঠে 10 লিটার এবং দ্বিতীয় মিনিটে 2 লিটার কমে যায়, আবার তৃতীয় মিনিটে উঠে আবার 10 লিটার, চতুর্থ মিনিটে আবার 2 লিটার কমে যায়, ওই টাইপের প্রশ্ন আলাদা, এই টাইপের প্রশ্ন আলাদা। অর্থাৎ 1 মিনিটে যেটা উঠবে সেখান থেকে 2 লিটার করে কমে যাবে। তো দেখো তো, আবার আর 1 মিনিটে উঠে কত, এভাবে 10 বিয়োগ 2 8, অর্থাৎ এভাবে যাবে কয়বার, এখানে 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার 6 7 বার 9 বার 10 বার। ওকে, এইভাবে 10 বার দেবো, অর্থাৎ কত লিটার হবে, 80 লিটার। তোমাকে যদি কী হবে তখন 80 লিটার। তোমাকে এই প্রশ্নটা যদি এভাবে ঘুরিয়ে বলা হতো যে 1 মিনিটে পানিতে ট্যাঙ্কিতে উঠে 10 লিটার পানি এবং দ্বিতীয় মিনিটে পানি 2 লিটার কমে যায়, এই অঙ্কটা কী হতো। অর্থাৎ তুমি কী করবা, এই অঙ্কটাকে 1 মিনিটে পানি উঠে 10 লিটার 10 লি এবং দ্বিতীয় মিনিটে 2 লিটার কমে যায়, তাহলে দ্বিতীয় মিনিটে কত লিটার পানি থাকে ট্যাঙ্কিতে, 8 লিটার। আবার তৃতীয় মিনিটে পানি উঠে কয় লিটার, 10 লিটার। চতুর্থ মিনিটে আবার কী হয়, 2 লিটার কী হয়ে যায়, কমে যায়, তাহলে এখানে আবার পানি থাকবে কত, 8। ওকে, মানে 1 মিনিটে উঠবে যে 10 লিটার, দ্বিতীয় মিনিটে আবার 2 লিটার কমে যাবে, তৃতীয় মিনিটে উঠবে আবার 8 লিটার, আবার 10 লিটার, এখান থেকে আবার 2 লিটার কমে যাবে। অর্থাৎ এইভাবে তোমার উঠবে নামবে, কিন্তু শেষ ধাপে যে এই যে আমাদের 10তম যে মিনিট, কি বললাম 10তম যে মিনিট, 10তম মিনিটে যে কি হবে তখন পানিটা উঠবে আর নামবে না, কারণ আমি বলেছি 10 মিনিট পর্যন্ত। ওকে, যদি বলা হয় 11 মিনিট তখন আবার 2 মিনিট কমে যেত, 2 লিটারটা কমে যেত। 10 মিনিট যেহেতু বলেছি সেহেতু কী করবা, শেষতম মিনিটে যা 10 দিয়ে যোগ করবা, আর বাদ বাকিগুলো সব কী হবে, 8। ওকে, এই হলো তোমাদের 1 মিনিটে পানি উঠা নামা, দ্বিতীয় মিনিটে নেমে যাওয়া, প্রথম মিনিটে উঠে যাওয়া, এটাই এবার অঙ্ক যদি কখনো আসে। হ্যাঁ, এরপরে দেখো 6 নম্বর অঙ্কটি দেখো যে 6 নম্বর অঙ্কটি এবং 7 নম্বর অঙ্কটি প্রায় সেম দিব একত্রে যদি থাকে কখনো। কি বললাম, একত্রে যদি থাকে। তো তোমাকে বলা হলো যে মনে করো যে হিরো আলম ও রিয়ামণি, কি বললাম, হিরো আলম ও রিয়ামণি, অর্থাৎ হিরো আলম ও রিয়ামণি দুইজন ব্যক্তি, আর একজন ব্যক্তি আর একজন ব্যক্তিনী। ওকে, তো হিরো আলম ও রিয়ামণির কাছে একত্রে, কি বললাম, হিরো আলম ও রিয়ামণির কাছে একত্রে 856 টাকা আছে। কি বললাম যে হিরো আলম ও রিয়ামণির কাছে কত টাকা রয়েছে, 856 টাকা আছে। তো এখন প্রশ্নে বলা হলো যে রিয়া মনির কাছে, কি বললাম, রিয়া মনির কাছে হিরো আলমের চেয়ে
হিরো আলমের চেয়ে 156 টাকা বেশি আছে। ওকে, সরি, কি বললাম, যে বেশি আছে। তো বলা হলো যে হিরো আলম ও রিয়ামণির কাছে দুজনের কাছে একত্রে আছে 856 টাকা। এরপরে বলা হলো যে রিয়ামণির কাছে হিরো আলমের চেয়ে 156 টাকা বেশি আছে, মানে একত্রে আছে এত টাকা। বলা হলো যে রিয়ামণি এবং হিরো আলমের কাছে কত টাকা বেশি আছে? 156 টাকা। অর্থাৎ বোঝানো হচ্ছে কথার দ্বারা যে মনে করো আমার কাছে 3 টাকা, আরেকজনের কাছে আছে 2 টাকা, দুজনের কাছে মিলে আছে মোট 5 টাকা। তো বলা হলো যে ওই আরেকজনের কাছে যে 2 টাকা আছে তার থেকে 1 টাকা আমার কাছে বেশি আছে। অর্থাৎ আমার কাছে যে 3 টাকা আছে ওর কাছে আছে 2 টাকা, তাহলে তো 5 টাকা হয়, সে কথাই বলা হয়েছে। অর্থাৎ যে দুইজনের মোট টাকা 856, সেখানে বলা হয়েছে যে রিয়ামণির কাছে হিরো আলমের চেয়ে 156 টাকা বেশি আছে। অর্থাৎ এখানে তোমাকে প্রথমে বের করতে হবে কি, যে দুইজনের টাকা সমান, অর্থাৎ দুইজনের টাকা সমান কত টাকা আছে। তো তুমি লিখবা এখানে সমাধান, সলিউশন লিখবা যে হিরো আলম ও রিয়া মুনির কাছে, কি বললাম, হিরো আলম ও রিয়া মুনির কাছে একত্রে কত টাকা আছে? 856 টাকা। ওকে, কত টাকা আছে? 856 টাকা। এটা হলো হিরো আলম এবং রিয়া মুনির কাছে। তো এখন প্রশ্নে বলা হয়েছে যে রিয়া মুনির 156 টাকা বেশি আছে। তো দুজনের টাকা সমান হবে কখন? যখন আমরা মোট টাকার থেকে কি করব, রিয়া মুনির টাকাটা, অর্থাৎ যে বেশি টাকা আছে সেটা কি করব, বাদ দিব। ওকে, তো এখন তুমি প্রশ্ন মতে বা শর্ত মতে বা যে কোনো কিছু না লিখতে পারবে না, আর কোনো সমস্যা নাই। এখন তুমি এখানে লিখতে পারো হবে যেহেতু, কি বললাম, যেহেতু রিয়া মুনির কাছে রিয়া মুনির কাছে 156 টাকা বেশি, সেহেতু আমরা যদি মোট টাকা থেকে এই টাকাটা কি করি, বাদ দিয়ে দিই, তাহলে দুজনের টাকার সমান হবে। সেহেতু দুজনের টাকার, দুই জনের টাকার সমান কি করতে হবে, 856 থেকে 156কে কি করব, বিয়োগ করে দিব। তো দেখো তো 856 থেকে 156 যদি বিয়োগ করি তবে কত হয় বলো তো? 700 টাকা। কি বললাম? 700 টাকা। অর্থাৎ দুইজনের টাকা কত আছে? 700 টাকা। ওকে, এই হলো তোমাদের দুইজনের টাকা। এখন তুমি কি করবা? এখন তুমি করবা যে লিখবা এখানে, সুতরাং দুইজনের সমান 700 টাকা। দুইজনের সমান 700 টাকা। তো এখানে লিখতে পারো একজনের সমান কি করবা, 700 ভাগ 2 টাকা। একজনের সমান কি করবা, 700 দিয়ে 2কে কি করবা, ভাগ করবা। তো 1 দিয়ে 700কে 2 দ্বারা 700কে যদি ভাগ করি কত হয়? 350। কত হয়? 350 টাকা। আর এই সেই একজনটাকে, এই একজন যে সেই যে মূর্খ যে একটা হিরো আলম রয়েছে, সেই হিরো আলমটা। ওকে, এই যে হিরো আলম, সেই হিরো আলম 350 টাকা। হয়তো সিঙ্গেল করে আসো, সেজন্য ওকে একজনই রাখছে। ওকে, তো এখন উত্তর লিখবো এখানে, হিরো আলমের কাছে আছে 350 টাকা। এটা কার কাছে আছে? হিরো আলমের কাছে। তো যদি হিরো আলমের কাছে যদি 350 টাকা থাকে, তাহলে বলা হয়েছে কি যে হিরো আলমের যে টাকা, সেই টাকার চাইতে রিয়া মুনির টাকা কি হবে? 156 টাকা বেশি হবে। তো এখন কি করবা? যেহেতু রিয়া মুনির কাছে 156 টাকা বেশি আছে, সেহেতু রিয়া মুনির টাকা, রিয়া মুনির কাছে আছে 350 যোগ 156 টাকা। 350 যোগ 156 টাকা। এখন দুটাকে যোগ করে দাও। যোগ করতে কত হয়? 6
5 5 10 শূন্য হাত থাকে 1, 2 আর 3 5। তাহলে রিয়ামণির কাছে কয় টাকা আছে? 506 টাকা। রিয়ামণির কাছে 506 টাকা থাকুক বা 501 টাকা থাকুক, ওই 1 টাকা জীবনে হিরো আলমকে দিবে না। ওকে, 506 টাকা 506 টাকায় আছে। আর হিরো আলমকে 3.5 টাকা যদি একবারে চাই 3.5 টাকা সম্পূর্ণই দিয়ে দিবে। হ্যাঁ, এই হলো অঙ্ক। তোমার উত্তর কত হবে? উত্তর কত হবে? একটা উত্তর, রিয়ামণির 506 টাকা, হিরো আলমের 350 টাকা। এখানে নাম উল্লেখ করে টাকাটা লিখবা। ওকে, এই হলো তোমাদের। দেখো তো 506 আর 350 যোগ করলে কত হয় আমাদের অঙ্ক? 5 3 8 আর 50 আর 6 56। আমাদের মোট কত টাকা ছিল? 856। এই হলো তোমাদের একত্রের অঙ্ক। অর্থাৎ তোমাকে যদি এইভাবে অঙ্ক বলা হয় তখন এইভাবে করবা। তোমাকে বলা হলো একটা অঙ্ক যে ভাই ও বোনের কাছে একত্রে আছে 856 টাকা, তো তাদের মধ্যে থেকে বোনের কাছে যে টাকা আছে ভাইয়ের টাকার চেয়ে 156 টাকা বেশি আছে। ওকে, এইভাবে অঙ্কটা করবা। যদি কম বলে কি করবা তখন? যদি এখানে বলা হয় যে যেহেতু বেশি আছে, কম যেহেতু বলে, তখন কি করবা? বিয়োগ করে দিবা। ওকে, এই হলো তোমাদের বেশি আর কমের। এরপরে তোমাকে বলা হলো যে হিরো আলম না বলে যে কোনো একটা বলা হলো যে সেলিম আর সেলিমা, দুজনের অঙ্ক দিয়ে একই কথা, নাম চেঞ্জ হবে, অঙ্কগুলো কখনো চেঞ্জ হবে না, ডিজিটগুলো চেঞ্জ হবে, নামগুলো চেঞ্জ হবে, কথার ধরন সেম থাকবে। ওকে, এই হলো তোমাদের একত্রের। আরেকটা একত্রে, হ্যাঁ দেখো এবার তোমাদের যে আরেকটা অঙ্ক দিব, 7 নম্বর অঙ্কটা। 7 নম্বর অঙ্কটা যে তোমাদের এইসব মানে এই টাইপের অঙ্কটা হবে যে ধরো তোমাদের বলা হলো যে 2টি প্লেট এবং 3টি গ্লাসের এত টাকা, একটির কথা বলা হয়েছে আর একটির কথা বের করতে বলা হবে, বা 2টি গরুর দাম 3টি ছাগলের মূল্য সমান। জীবনে তো হয় না একটি গরুর দাম 3টি ছাগলের মূল্য সমান হতে পারে। হ্যাঁ, তো এই টাইপের অঙ্কগুলো এখন দিব। দেখো তোমাকে একটা বলা হলো প্রশ্ন যে 3টি প্লেট, কি বলা হলো? 3টি প্লেট ও 3টি প্লেট ও 5টি 3টি প্লেট ও 5টি গ্লাসের দাম, 3টি প্লেট ও 5টি গ্লাসের দাম 196 টাকা। ওকে, কি বলা হলো? 3টি প্লেট ও 5টি গ্লাসের দাম 196 টাকা। তো এখান থেকে তোমাকে বলা হলো যে যে কোনো একটা কথা, যেমন তোমাকে যদি আমি বলি একটি প্লেটের দাম, কি বললাম? একটি প্লেটের দাম আমি দিয়েছি, দিয়ে আমি বললাম যে 5টির দাম বের করো। অথবা আমি তোমাকে বলে দিলাম যে একটি গ্লাসের দাম বলে দিলাম, তোমাকে 3টি প্লেট মানে 5টি গ্লাস বের করে 3টি প্লেট থেকে একটি প্লেটের দাম বের করতে হবে। অর্থাৎ এই টাইপের যদি তোমাকে অঙ্ক দেওয়া হয় তখন তুমি কি করবা? দেখো যে বললাম যে 3টি প্লেট ও 5টি গ্লাসের দাম 196, তো এই অঙ্কে তোমাকে একটা বলে দেওয়া হলো যে সাপোজ আমি তোমাকে বলে দিলাম যে যদি যদি একটি প্লেটের দাম 32 টাকা হয়, কি বললাম? যদি একটি প্লেটের দাম 32 টাকা হয়, তবে তোমাকে একটা প্রশ্ন বললাম যে 3টি প্লেটের দাম কত? ওকে, এই একটা প্রশ্ন বলা হলো যে একটি প্লেটের দাম যদি 32 টাকা হয়, 3টি প্লেটের দাম কত? অথবা তোমাকে খ নম্বরে প্রশ্ন করলাম, দেখো যে খ নম্বরে বললাম যে 5টি গ্লাসের দাম কত? কি বললাম? 5টি গ্লাসের দাম কত? আর তোমাকে গ নম্বরে বলা হলো যে একটি গ্লাসের দাম কত? এই হলো তোমার ক খ গ। তোমাকে এখানে বলা হলো যে একটার নাম্বার 1 আর 2 2, অর্থাৎ 5 মার্কের প্রশ্নে বলা হলো যে 3টি প্লেট ও 5টি গ্লাসের দাম দেওয়া আছে, এখান থেকে একটি প্লেটের দাম দেওয়া আছে। এখন তোমাকে বলা হলো 3টি প্লেটের দাম কত, 5টি গ্লাসের দাম কত এবং একটি গ্লাসের দাম কত। ওকে, এখন দেখো এই প্রশ্নটার উত্তর এর পাশে করতেছি। দেখো সলিউশন। এখানে তোমাকে ক নম্বর প্রশ্ন দেওয়া হয়েছে যে বলা হয়েছে 3টি প্লেটের দাম কত, অর্থাৎ আমি এখানে বলে দিয়েছি প্রশ্নে একটি প্লেটের দাম 32 টাকা। কি বললাম? লিখবা এইভাবে, একটি প্লেটের দাম, কি বললাম? একটি প্লেটের দাম
টাকা। ওকে, একটি প্লেটের দাম 32 টাকা। অতএব 3টি প্লেটের দাম কি হবে? 32 গুণ 3 টাকা সমান 32 দিয়ে 3 গুণ করলে কত হবে? 3 দুগুণ 6, 3 তিরিকে 9, কত? 96 টাকা। এই হলো তোমার ক নম্বর প্রশ্ন। ওকে, এই হলো তোমার ক নম্বর প্রশ্ন। এবার খ নম্বরটা দেখো। খ নম্বর প্রশ্নে বলা হয়েছে যে 5টি গ্লাসের দাম কত। কি বলা হয়েছে? 5টি গ্লাসের দাম কত। তো এখানে দেখো তো উদ্দীপকে কি বলা হয়েছে? লিখবা এভাবে, উদ্দীপক হতে পাই। কি লিখবা? উদ্দীপক হতে পাই 3টি প্লেট ও 5টি 3টি প্লেট ও 5টি গ্লাসের দাম 196 টাকা। এখানে কয়টি বলা হয়েছে? 3টি প্লেট এবং 5টি গ্লাসের দাম 196 টাকা। তো এখানে প্রশ্নে বলা হয়েছে যে তাহলে বের করতে হবে 5টি গ্লাসের দাম কত। আমি এখানে দেখো তো বের করেছি 3টি প্লেটের দাম। তো আমি দেখো তো এই একত্রে থেকে আমি 3টি প্লেটের দাম বাদ দিলে আমি 5টি গ্লাসের দাম পেয়ে যাব। তো দেখো তো এখন লেখো 3টি প্লেটের দাম। 3টি প্লেটের দাম কত? 96। বাদ দিয়ে দাও এত টাকা। তো 3টি প্লেটের দাম আমি যদি বাদ দিই আমি পাবো কি? দেখো তো 5টি গ্লাসের দাম, তাই না? আমরা যদি 3টি ও 5টি গ্লাসের দাম একত্রে থেকে 3টি প্লেটের দাম বাদ দিই তাহলে আমি কি পাবো? 5টি গ্লাসের দাম। তো 5টি গ্লাসের দাম কত হবে? বিয়োগ করো। 6 বিয়োগ করলে 0, 9 বিয়োগ করলে 0 আর 1 টাকা। অর্থাৎ আমাদের 5টি গ্লাসের দাম কত? 100 টাকা। এ হলো তোমার হচ্ছে খ নম্বর প্রশ্নের উত্তর। ওকে, উত্তর 100 টাকা। হ্যাঁ, এই হলো তোমার ক আর এই হলো খ। এবার বলা হয়েছে একটি গ্লাসের দাম কত। কি বলা হয়েছে? একটি গ্লাসের দাম কত। তো দেখো তো গ নম্বর প্রশ্নটা এবার সে দেখো উত্তর। দেখো তো আমরা পেয়েছি খ নাম্বার হতে পাই কি? এখানে লিখতে পারো খ হতে পাই। কি লিখবা? খ হতে পাই 5টি গ্লাসের দাম 5টি গ্লাসের দাম 100 টাকা। ওকে, কয়টি গ্লাসের দাম? 5টি গ্লাসের দাম 100 টাকা। তো আমাদের প্রশ্নে চেয়েছে একটি গ্লাসের দাম। তো এখন করো, অতএব একটি গ্লাসের দাম কি করবা? 100কে 5 দ্বারা ভাগ করে দিবা। তাহলে উত্তর কত হবে? 100কে 5 দ্বারা ভাগ করলে 5 বিশে 100, 5 বিশে 100। উত্তর কত হবে? একটি গ্লাসের দাম কত হবে? উত্তর 20 টাকা। ওকে, এইভাবে তোমাদের একত্র থেকে একটা প্রশ্ন থাকবে যেখানে দেখবা যে এইভাবে অঙ্ক দেওয়া হয়েছে এবং অঙ্কটাকে সৃজনশীল আকারে দেওয়া হয়েছে। একটা প্রশ্নকে দেখবা যে সুন্দর করে একটা সৃজনশীল করে দেওয়া হয়েছে। এইভাবে তোমাদের অঙ্কগুলো আসবে। তোমরা এই অঙ্কগুলো সুন্দর করে করবা। এরপরে তোমাদের যে অঙ্কগুলো রয়েছে সে অঙ্কগুলো তোমরা এই অধ্যায় 3-এর অর্থাৎ তোমাদের 4 প্রক্রিয়ার সমস্যাবলীর 3 অধ্যায়ে তোমরা একটা পার্ট 2 পাবা। সেই পার্ট 2-এ তোমরা দেখে আসবা। তো পার্ট 2 দেখার আগে তোমাদের আর একটা অঙ্ক দিব যে পিতা পুত্র থেকে। ওকে, আর একটা অঙ্ক দেবো পিতা পুত্র থেকে। এরপরে দেখো 8 নম্বর প্রশ্নটা বলা হলো তোমাদের 3টি গরু ও 8টি ছাগলের মূল্য একত্রে 94,000 টাকা। এটা তোমাকে প্রশ্নে বলা হলো 3টি গরু ও 8টি ছাগলের মূল্য একত্রে 94,000 টাকা। তো এই প্রশ্নে তোমাকে বলা হলো যে ক নম্বর প্রশ্ন, এখানে বলে দিই যদি একটি ছাগলের মূল্য 5,000
টাকা হয়, তবে ক নম্বর প্রশ্ন, যদি একটি ছাগলের মূল্য 5,000 টাকা হয়, তোমাকে ক নম্বর প্রশ্নে বলা হলো যে 8টি ছাগলের মূল্য কত? কি বলা হলো? 8টি ছাগলের মূল্য কত? তো এখানে তোমাকে ক নম্বর প্রশ্নে বলা হলো 8টি ছাগলের মূল্য কত? খ নম্বর প্রশ্নে তোমাকে বলা হলো যে যেহেতু 8টি ছাগলের মূল্য বের করতে বললাম, খ নম্বর প্রশ্নে বললাম তোমাকে 3টি গরুর মূল্য কত? কি বললাম? 3টি গরুর মূল্য কত? তোমাকে খ নম্বর প্রশ্নে বললাম যে 3টি গরুর মূল্য কত? এ হলো তোমার খ নম্বর প্রশ্ন। এরপরে তোমাকে বলা হলো গ নম্বর প্রশ্নে যে একটি গরুর মূল্য কত? কি বলা হলো? একটি গরুর মূল্য কত? তোমাকে গ নম্বর প্রশ্নে বললাম যে একটি গরুর মূল্য কত? ওকে, তো এখন প্রশ্নে বলা হলো যে তোমার তিনটি গরুর মূল্য ও 8টি ছাগলের মূল্য একত্রে 94,000 টাকা। এটা হলো তোমার উদ্দীপক, এবং সেখান থেকে তোমাকে প্রশ্নে বলা হলো যে একটি ছাগলের মূল্য যদি 5,000 টাকা হয়, তবে 8টি ছাগলের মূল্য কত? তো আমরা জানি যে একটি ছাগলের মূল্য, দেখো তো এখানে আমরা সলিউশন করব যে একটি ছাগলের মূল্য, প্রশ্নে আমাদের দেওয়া হয়েছে কি একটি ছাগলের মূল্য, প্রশ্নে বলা হয়েছে, এটা ক নম্বর প্রশ্ন, যে প্রশ্নে বলা হয়েছে একটি ছাগলের মূল্য 5,000 টাকা। অতএব কয়টি ছাগলের মূল্য বের করতে বলা হয়েছে? 8টি ছাগলের মূল্য। তো লেখো 8টি ছাগলের মূল্য 5,000 গুণিত 8 টাকা সমান, কি করব? তাহলে 5,000-এর সাথে 8-এর কি সম্পর্ক? গুণের সম্পর্ক। 5 কত? 5 40। তাহলে কত টাকা হবে? 8টি ছাগলের মূল্য 40,000 টাকা। আমাদের উত্তর কত? 40,000 টাকা। এইটা হলো আমাদের কিসের উত্তর? ছাগলের মূল্য। ওকে, এই হলো আমাদের ছাগলের মূল্য। এরপরে তোমাকে খ নম্বর প্রশ্নে বলা হলো যে 3টি গরুর মূল্য কত? খ নম্বর প্রশ্নে কি বলা হলো? 3টি গরুর মূল্য কত? তো তুমি এখন খ নম্বর প্রশ্ন করতে লিখবা যে উদ্দীপক হতে পায়। কি লিখবা? উদ্দীপক হতে, আমরা দেখো তো 3টি গরু ও 8টি ছাগলের মূল্য, আমরা উদ্দীপক হতে কি পাই? এখানে আমরা উদ্দীপক হতে কি পাই? যে 3টি গরু ও 8টি ছাগলের মূল্য কি পাই? আমরা 3টি গরু ও 8টি ছাগলের মূল্য পাই কত? 94,000। এই হলো আমাদের 3টি গরু ও 8টি ছাগলের মূল্য। তো এখান থেকে প্রশ্নে আমরা ক হতে কি পাই? 8টি ছাগলের মূল্য। তো আমরা এই যে একত্রে যে মূল্যটা পেয়েছি, অর্থাৎ 94,000 টাকার থেকে যদি আমরা 8টা ছাগলের মূল্যটা বাদ দিই, তাহলে আমরা কি পাবো? 3টি গরুর মূল্য পাবো। ওকে, এই হলো এখন আমরা লিখলাম যে এখানে 8টি ছাগলের মূল্য, আমরা 8টি ছাগলের মূল্য কত পেয়েছি? 40,000 টাকা। আমরা এই যে 8টি ছাগলের মূল্য পেয়েছি 40,000 টাকা, এখান থেকে আমরা দেখো 8টি ছাগলের মূল্য মানে মোট থেকে 40,000 টাকা বাদ দিলে আমরা কি পাবো? 3টি গরুর মূল্য পাবো। কি পাবো? 3টি গরুর মূল্য। কি পাবো বলো তো? 3টি গরুর মূল্য। তো 3টি গরুর মূল্য কত হবে? আমরা এখানে কি করে দেব? অবশ্যই সেটা কি করে দেব? বিয়োগ করব। তো 94,000 থেকে 40,000 টাকা আমরা যদি বিয়োগ করি, তবে কত পাবো? 54,000 টাকা। তাহলে আমাদের উত্তর কত হবে? 3টি গরুর মূল্য কত? 54,000 টাকা। ওকে, এটা মনে করো যে ছোট ছোট বাচ্চা, হ্যাঁ, তো
মেয়ে বাচ্চা, ছেলে বাচ্চা না, ছেলে বাচ্চার দাম বেশি। তো এখন বলা হয়েছে যে একটি গরুর মূল্য কত। এই গ নম্বর প্রশ্নটা দেখো তো, এখানে গ নম্বর প্রশ্নটা আমরা দেখো তো খ নম্বর হতে পাই কি পাই, খ হতে পাই, খ হতে আমরা কি পাই, তিনটি গরুর মূল্য কত পাই, 54,000 টাকা। ওকে, এই হলো আমাদের, লিখবো এখানে তিনটি গরুর মূল্য 54,000 টাকা। আমাদের তিনটি গরুর মূল্য কত, 54,000 টাকা। এখান থেকে আমি গ নম্বর প্রশ্ন তোমাদের দিয়েছি কি একটি গরুর মূল্য বের করতে। তো আমরা কি করবো, এবার একটি গরুর মূল্য বের করবো। তো একটি গরুর মূল্য বের করার জন্য আমাদের কি কাজ করতে হবে, অবশ্যই ভাগ করতে হবে। তো এখানে লেখো যে অতএব একটি গরুর মূল্য 54,000 ভাগ 3 টাকা। তাহলে কত হবে, 54,000কে আমরা 3 দ্বারা যদি ভাগ করি কত হয়, 3 18 54, তাহলে আমাদের কত হবে, 18,000 টাকা। এই হলো উত্তর। উত্তর আমাদের একটি গরুর মূল্য কত, 18,000 টাকা। এই হলো তোমাদের তিনটি গরু ও 4টি ছাগলের মূল্য একত্রে। অর্থাৎ যদি দুইটা জিনিসের মূল্য একত্রে থাকে, অবশ্যই একটির মূল্য দেওয়া থাকবে, সেখান থেকে আমাকে একটি থেকে সেখানে যে কোনো একটির মূল্য বের করে নিয়ে, অর্থাৎ যেটির মূল্য দেওয়া থাকবে সেইটি আমাদের এই একত্রে থেকে বের করে নিয়ে বিয়োগ করলে আমরা আরেকটি জিনিসের মূল্য পাবো। ওকে, আর ওখান থেকে যে যদি একটি বলা হয় সেই সংখ্যাকে আমরা ভাগ করলে পেয়ে যাবো একটি। ওকে, এই হলো তোমাদের গরু এবং ছাগলের। এর আগের অঙ্ক ছিল গ্লাস এবং প্লেট। এরপরে তোমাদের একটা দিব বই এবং খাতা। দেখো এই প্রশ্নটা সেম। দেখো আমি তোমাকে বললাম যে এখানে তিনটি খাতা ও 8টি কলম দিয়ে দিলাম, কলম 3টি খাতা ও 8টি কলমের মূল্য, 3টি খাতা ও 8টি কলমের মূল্য একত্রে 130 টাকা। কি বললাম, 3টি খাতা ও 8টি কলমের মূল্য একত্রে 130 টাকা। যদি একটি কলমের মূল্য 5 টাকা হয়, কি বললাম, যদি একটি কলমের মূল্য 5 টাকা হয়, তবে 8টি কলমের মূল্য বের করো। কি বললাম, 8টি কলমের মূল্য কত, 3টি খাতার মূল্য কত, 3টি খাতার মূল্য কত এবং একটি খাতার মূল্য কত, ওকে, এবার এই অঙ্কটা তোমরা সবাই বাসায় প্র্যাকটিস করবা। ওকে, তোমাকে বলা হলো 3টি খাতা ও 8টি কলমের মূল্য একত্রে 130 টাকা। যদি একটি কলমের মূল্য 5 টাকা হয়, তবে সেখান থেকে তোমাকে বলা হলো 8টি কলমের মূল্য কত, 3টি খাতার মূল্য কত এবং একটি খাতার মূল্য কত। ওকে, এইভাবে তোমরা এই অঙ্কটা বাসায় প্র্যাকটিস করবা। তো এরপরে আমরা আসি যে ভাজক টাইপের একটা অঙ্ক আছে তোমাদের, ভাজক, ভাজ্য, ভাগফল, ভাগশেষ। অর্থাৎ নিঃশেষে বিভাজ্য হলে এবং নিঃশেষে বিভাজ্য না হলে। নিঃশেষে বিভাজ্য হলে কি হবে এবং নিঃশেষে বিভাজ্য না হলে কি হবে। তো দেখো তো এরপরে আমরা আসি এরপরে দেখো 9 নম্বর অঙ্কটা, যে তোমাদের বললাম যে নিঃশেষে বিভাজ্য হলে এবং নিঃশেষে বিভাজ্য না হলে। আগে দুইটা সূত্র আছে আমাদের ভাগের। দেখো ভাগের কয়টি সূত্র, ভাগের দুইটি সূত্র। একটা হচ্ছে নিঃশেষে বিভাজ্য হলে আর একটি না হলে। অর্থাৎ তোমাকে যদি বলা হয় ভাগের সূত্র দুটি বলো তো, ভাজ্য সমান কত হবে, তোমাকে উল্লেখ করে দেওয়া হবে নিঃশেষে বিভাজ্য কি নিঃশেষে বিভাজ্য নয়। যদি নিঃশেষে বিভাজ্য হয়
তবে আর নিঃশেষে বিভাজ্য না হলে, দেখো তো নিঃশেষে বিভাজ্য যদি না হয়, অর্থাৎ যদি ভাগ করা শেষে না যায় এবং কোনো কিছু অবশিষ্ট থাকে, সেটাকে নিঃশেষে বিভাজ্য না হলে বলে। আর নিঃশেষে বিভাজ্য হয়ে যদি যায়, তবে সেখানে কি থাকবে না, অবশিষ্ট কোনো অংশ থাকবে না, আর এই অবশিষ্ট অংশকে বলা হয় ভাগশেষ। ওকে, তো এরপরে দেখো ভাগের দুইটি সূত্র আমি তোমাদের বলছি যে, একটা নিঃশেষে বিভাজ্য না হলে, ওকে, তোমাকে বললাম যে নিঃশেষে বিভাজ্য না হলে, আর এই নিঃশেষে যদি বিভাজ্য না হয়, তবে সেই অঙ্কটিতে অবশ্যই ভাগশেষ থাকবে, অর্থাৎ অবশিষ্ট থাকবে। তো দেখো একবার, এখন দেখো যে তোমাকে বলা হলো যে 2 দ্বারা 5কে ভাগ করতে, তুমি কি করবা, 2 একে 2 নামবে 3, 2 একে 2 নামলো 1, 1 হলো ভাগশেষ। তারপরে দেখো তো এই অঙ্কটা আবার দেখো তো, 2 দ্বারা ভাগ করলাম, 5কে দিলাম, 2 দুগুণ 4, 1, আমারও 1 ভাগশেষ। আমার এক স্টুডেন্ট অঙ্ক করেছে এইটা, সেই জন্যই অঙ্কটা বললাম। তো দেখো তো অবশ্যই তো ভাগ, ঠিক আছে, 2 দুগুণ কোথায়, 2 একে 2 নামলো 3, 2 একে 2 নামলো 1। স্যার ভাগশেষ কোথায় ভুল, আমাকে প্রশ্ন করে, ভাগটা কোথায় ভুল? তো এখানে দেখো তো 2 দুগুণ 4, 1, এটা তো অবশ্যই ঠিক আছে, এটা কোনো সমস্যা নেই। তো এই অঙ্কটা আমি বললাম যে তাহলে তোমাকে যদি কোনো কিছু বলা হয় ভাজ্য বা ভাগফল বা ভাজক যেটাই হোক না কেন, অবশ্যই যেটা ভাগফল বের হবে, অবশ্যই সেটা ভাজ্য থেকে কি হবে, ছোট হবে। ওকে, তো তোমার ভাজ্য থেকে ভাগফল বড়, এটা কি সত্য? তো এই হলো সমস্যা, এই কাজ কখনোই করবা না। তো দেখো তো নিঃশেষে বিভাজ্য হয়েছে কি হয়নি, নিঃশেষে বিভাজ্য হয়নি, অর্থাৎ 1 অবশিষ্ট রয়েছে, আর এই 1কেই বলা হয় ভাগশেষ। ওকে, তো এই ক্ষেত্রে আমি তোমাকে দিব ভাজ্য সূত্র। দেখো ভাজ্য সমান কি লেখা যায়, ভাজ্য সমান লেখা যায় ভাজক গুণ ভাগফল। কি বললাম, ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। কি বললাম, ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। দেখো তো আমাদের এটাকে কি বলা হয়, এই 5কে বলা হয় ভাজ্য, 5কে কি বলা হয়, ভাজ্য। ওকে, 5কে বলা হয় ভাজ্য, 2কে বলা হয় ভাজক, এই 2কে বলা হয় ভাগফল, এবং এই নিচের যে 1 অবশিষ্ট অংশ সেটাকে বলা হয় ভাগশেষ। তো আমাদের ভাজ্য 5, ভাজ্য দেখো তো 5, ভাজক গুণ ভাগফল, ভাজক 2, ভাগফল 2, 2 দুগুণ 4, আর আমাদের যোগ ভাগশেষ, ভাগশেষ 1, এই হলো আমাদের 5, অর্থাৎ ভাজ্য 5। আমাদের ডান পাশে অর্থাৎ বাম পাশে যে ভাজ্য আছে সেটা 5, এবং ডান পাশে যেটা আমাদের সূত্র রয়েছে সেটাও 5। আমাদের এটা প্রমাণিত। অর্থাৎ ভাজ্য সমান আমরা কি লিখতে পারি, নিঃশেষে বিভাজ্য না হলে ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। ওকে, এই হলো তোমাদের ভাজ্যের সূত্র। তো তোমাদের এই টাইপের এখান থেকে একটা অঙ্ক দিব, দেখো তো অঙ্কটা, দেখো অঙ্কটা দেখো সুন্দর করে। তোমাকে প্রশ্ন করা হলো যে ভাজক, কি বলা হলো, ভাজক ভাগশেষের 2 গুণ। কি বললাম, ভাজক ভাগশেষের 2 গুণ। ওকে, ভাজক ভাগশেষের কত গুণ বললাম, 2 গুণ, এবং ভাগফল, এবং কি বললাম, ভাগফল এবং ভাগফল ভাজকের, এবং কি বললাম, ভাগফল ভাজকের 3 গুণ, ভাগফল ভাজকের 3 গুণ, ভাগফল ভাজকের 3 গুণ। তাহলে দেখো তো এখানে বলা হয়েছে ভাজক ভাগশেষের দ্বিগুণ, ভাগফল ভাজকের 3 গুণ। এখানে একটা জিনিস, এই অঙ্কটাতে যদি আমি এই যে ভাগশেষের 2 গুণ, অর্থাৎ আমি ভাগশেষ যদি না দিই অঙ্কটা কখনোই সমাধান হবে না। অর্থাৎ আমি ভাগশেষ এখানে দেখো দিয়ে দিলাম, যদি ভাগশেষ 4 হয়, কি বললাম, যদি ভাগশেষ 4 হয়, তবে ভাজ্য কত, কি বললাম, তবে ভাজ্য আমাদের বের করতে হবে কি, ভাজ্য কত। ওকে, আমাদের বের করতে হবে কি, ভাজ্য কত। এখন আমরা জানি যে এখান থেকে লিখবা আজা, কি লিখবা, আজা মানে আমরা জানি। ওকে, আজা মানে কি, আমরা জানি। তো আমরা জানি ভাজ্য সমান কি সূত্র বলতো,
এখানে তুমি যদি উল্লেখ করে দাও সুন্দর করে যে নিঃশেষে বিভাজ্য না হলে, তাহলে আরো ভালো হয়। ওকে, কোনো সমস্যা নেই। এখানে যদি লিখতে পারো নিঃশেষে বিভাজ্য না হলে আরো ভালো হয়। তুমি যত সুন্দর করবা, সৌন্দর্য করবা, যে স্যার তোমার খাতা দেখবে সেই স্যার তোমার প্রতি আরো অর্থাৎ তুমি নাম্বার আরো ভালো পাবো। তাই বলে আবার তোমাকে একটা অঙ্কে 4 নাম্বার, তোমাকে 5 নাম্বার কখনোই দিবে না। হ্যাঁ, তো ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল। কি বললাম? ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। ওকে, হ্যাঁ দেখো, এবার দেখো যে আমি কি বললাম, ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ, এটা আমাদের সূত্র। তো এটা আমাদের সূত্র আমরা জানি। তো এখানে প্রশ্নে বলা হয়েছে, দেখো তো প্রশ্নে কি বলা হয়েছে, যে দেওয়া আছে। তো প্রশ্নে কি দেওয়া আছে বলো তো? প্রশ্নে দেওয়া আছে ভাগশেষ কত? প্রশ্নে দেওয়া আছে যে ভাগশেষ, আর কি দেওয়া আছে? ভাগশেষ 4। ভাগশেষ সমান কত? 4। এখানে প্রশ্নে বলা হয়েছে ভাজক ভাগশেষের 2 গুণ। তো তুমি কি লিখবা? এখানে লিখবা যে ভাজক সমান, কি লিখবা? ভাজক সমান ভাগ শেষের কয় গুণ? ভাগশেষের 2 গুণ। তো আমাদের ভাগশেষ কত? ভাগশেষ 4 গুণ 2 সমান সমান 8। এই হলো আমাদের ভাজক। ভাজক কত? 8। ভাগশেষ কত? 4। এরপরে বলা হয়েছে যে ভাগফল ভাজকের 3 গুণ। তাহলে ভাগফল কত? ভাগফল ভাজকের 3 গুণ। তো ভাগফল সমান ভাজকের, ভাজক কত দেখো তো? ভাজক 8। এখানে লিখবা ভাজক গুণ 3 সমান সমান ভাজক কত? 8 গুণ 3 সমান 3 আসতে কত? 3 আসতে 24। ওকে, এই হলো তোমাদের ভাগফল ভাজক ভাগশেষ। আমরা 3টা জিনিস পেয়ে গেছি। দেখো তো, ভাগফল পেয়েছি, ভাজক পেয়েছি, ভাগশেষ পেয়েছি। এখন আমরা ওই অঙ্কটিতে, অর্থাৎ এই সূত্রটিতে যদি আমরা এই অঙ্কগুলো ব্যবহার করি বা বসিয়ে দিই, তাহলে আমাদের ভাজ্যটা পাওয়া যাবে। তো দেখো তো, আমরা এখন মানটা বসিয়ে দিব। এখানে আমাদের সমান, ভাজ্যটাকে বাম পাশে রেখে দিলাম। এই যে ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল। কি বললাম? ভাজক গুণ ভাগফল। ভাজকটা কত পেয়েছি আমরা? 8। ভাগফল কত পাইলাম? 24 যোগ আমরা পেয়েছি কত? ভাগশেষ। ভাগশেষটা অঙ্কে দেওয়া আছে কত? 4। ভাগশেষটা কত দেওয়া আছে? 4। তো এখন তোমরা কি করবা? এটাকে 8 দ্বারা 24কে গুণ করবা, করে 4 দ্বারা যোগ। তো 8 দ্বারা 24কে গুণ করো, 4 আসতে 32 2 হাত থেকে কত? 3। 8 দুগুণ 16, 16 আর 3 19, 16 আর 3 19 যোগ হচ্ছে 4। তো এখন দুইটা যোগ করে দাও তো, 192 আর 4 যোগ করলে কত হয়? 196। ওকে, এই হলো তোমাদের ভাজ্য। অর্থাৎ এই টাইপের কোনো যদি অঙ্ক থাকে, ভাজ্য, ভাজক, ভাগফল, ভাগশেষ সম্বলিত কোনো অঙ্ক, তখন তোমাদের এইভাবে অঙ্কটা করতে হবে। অর্থাৎ তোমাদের পরীক্ষায় সবসময় মনে রাখবে যে নিঃশেষে বিভাজ্যের অঙ্কটাই আসে। তো নিঃশেষে বিভাজ্য ছাড়া যদি কখন আসে, তোমাদের ভাগশেষ অঙ্ক থাকবে না। তাহলে অবশ্যই ভাজক আর ভাগফল যদি বলে, বের করতে পারবা। অথবা ভাজ্য বলা হয়েছে, ভাজক বলা হয়েছে, ভাগফল বের করতে বলা হয়েছে, তখন কি করবা? দেখো তো, এই সমানের একটা নিয়ম আছে। সমানের বাম পাশে যোগ থাকলে ডান পাশে বিয়োগ হয়, সমানের বাম পাশে বিয়োগ থাকলে ডান পাশে যোগ হয়, সমানের বাম পাশে গুণ থাকলে ডান পাশে যা ভাগ হয়, ভাগ থাকলে গুণ হয়। তো এখানে দেখো তো গুণ আছে সম্পর্ক, এটা নাই বললাম, কারণ নিঃশেষে বিভাজ্য হয়ে গেছে, ভাগে থাকবে থাকবে না। তো এখানে বললাম যে ভাজক তোমার দেওয়া আছে, ভাজ্য দেওয়া আছে। তাহলে এই দুটো যেহেতু দেওয়া আছে, আমাদের ভাগফল বের করা যাবে। এই গুণটাকে ওপাশে গেলে কি হবে? ভাজ্য ভাগ ভাজক। ভাগফল সমান কি হবে? ভাজ্য ভাগ ভাজক। ওকে, এই হলো তোমাদের ভাগফল, নিঃশেষে বিভাজ্য নিয়ম। ওকে, এরপরে তোমাদের নিঃশেষে বিভাজ্যর ক্ষেত্রে তোমাদের এই অঙ্কগুলো থেকে অঙ্ক যে কোনো একটা পরীক্ষা আসতে পারে। এরপরে তোমাদের দিব এই যে বিভিন্ন ধরো চাকরি বাকরি বিষয়ে, বিভিন্ন ধরো একটা লোকের যে কোনো একটা, ধরো হিরো আলমেরই কথা বলি, কতদিনে হিরো আলম বলেছি, তো হিরো আলম না বলে আজকে জায়েদ খান বলি। ধরো জায়েদ খান যে কোনো একটা হয়তো জব করবে না, কারণ অনেক, তো ওকে জবে ঢুকিয়ে দেবো। দেখো,
জায়েদ খান জব করবে না, কিন্তু ওকে যদি বলা হয় যে যে কোনো জায়গায় তোমাকে নাচার কথা, নাচতে রাজি। তো দেখো তোমাদের এবার 10 নম্বর প্রশ্ন। ওকে, 9 পর্যন্ত হয়ে গেছে। 10 নম্বর প্রশ্নটা বলা হলো যে মনে করো জায়েদ খান পোলট্রি ফার্ম, পোলট্রি অথবা শুধু বললাম ফার্ম কোম্পানিতে, কি বললাম, ফার্ম কোম্পানিতে কর্মরত। কি বললাম, জায়েদ খান পোলট্রি বা ফার্ম কোম্পানিতে কি রয়েছে, কর্মরত রয়েছে, অর্থাৎ চাকরি করতেছে। তো তার একটা অবশ্যই বিনা পয়সায় চাকরি করবে না, তার একটা অবশ্যই বেতন রয়েছে। অর্থাৎ আমি বললাম যে জায়েদ খানের মাসিক বেতন, তার মাসিক বেতন 14,500 টাকা। তার মাসিক বেতন 14,500 টাকা। তার এটা প্রতি মাসের বেতন। ওকে, 14,500 টাকা তার মাসিক বেতন। তো সেই বেতনটা সে তোমাকে বলা হলো যে যেহেতু এত টাকা বেতন, সে প্রতি মাসে, এখান থেকে বললাম যে সে প্রতি মাসে তার জামা কাপড় কেনা থেকে ড্যান্স প্র্যাকটিস পর্যন্ত সব কিছু থেকে তার খরচ হয়, তার মাসিক খরচ, তার মাসিক খরচ 12,050 টাকা। তার মাসিক খরচ কত বললাম, 12,050 টাকা। ওকে, তার সে কোম্পানির চাকরি, তার মাসিক বেতন 14,500 টাকা এবং তার মাসিক খরচ কত টাকা। তো তোমাকে ক নম্বর প্রশ্নে বলা হলো যে তোমাকে বলা হলো যে সে প্রতি মাসে কত টাকা সঞ্চয় করে বা সে প্রতি মাসে কত টাকা জমা করে। তো প্রশ্নে বলা হলো তিনি প্রতি মাসে কত টাকা জমা করে। তিনি প্রতি মাসে কত টাকা জমা করে। ওকে, তোমাকে এটা বলা হলো প্রথম প্রশ্ন। এরপরে তোমাকে বলা হলো তিনি বা সে বা তার 12 মাসে বা 1 বছরে কত টাকা জমা হয়। কি বলা হলো যে তার বা তারই বলি, তার 1 বছরে কত টাকা জমা হয়। জমা বা সঞ্চয় যে কথাই বলা হোক না কেন, তার 1 বছরে কত টাকা জমা হয়। এই হলো তোমাদের প্রশ্ন। অর্থাৎ যদি বলা হয় কোনো একটা লোকের, ধরো যে কোনো চাকরি করুক বা যে কোনো ইনকামই করুক না কেন, যে কোনো সোর্স থেকে হোক না কেন, তার প্রতি মাসে যদি ধরো এত টাকা ইনকাম হয়, সেখান থেকে তার কিছু টাকা খরচ হয়, তাহলে তার মাসিক জমাটা কত। তখন কি করবা, দেখবা যে দেখো সলিউশন, লিখবা যে তার, অর্থাৎ জায়েদ খানের মাসিক বেতন 14,500 টাকা। মাসিক বেতন কত, 14,500 টাকা। অনেকে অঙ্কের মধ্যে সমান ইউজ করো, তো দেখো আজকে সমানের ভুলটা দেখাচ্ছে তোমাদের। এরপরে তার মাসিক খরচ 12,000। তার মাসিক খরচ 12,050 টাকা। 12,050 টাকা তার এটা মাসিক খরচ। তাহলে তার অবশ্যই কি রয়েছে, একটা মাসে প্রতি মাসে কিছু টাকা সঞ্চয় রয়েছে, আর এই সঞ্চয়টাকে বলা হয় জমা। ওকে, তার মাসিক জমা, তার মাসিক কত টাকা জমা হয় দেখো তো, বিয়োগ করো, উপরে 0 নিচেও 0, বিয়োগ করলে কত হয়, 0 হয়। উপরে 0 নিচে 5, আমরা ওই শূন্যটাকে কত ধরবো, অবশ্যই 10 ধরবো, কারণ নিচের যে সংখ্যাটি সেই সংখ্যা থেকে উপরের সংখ্যাটি অবশ্যই ছোট, আর ছোট যদি হয় সেটাকে আমরা 10 থেকে শুরু করবো। 10 যদি 1 থাকতো 11, অর্থাৎ আমরা 10-এ ভর দেবো। তো উপরে রয়েছে 10, 5 থেকে 10 বাদ দিলে কত হয়, 5। আমাদের হাতে কত থাকে, 1 থাকে। ওকে,
ওই যে এক এসে এখানে হবে, শূন্য আর এক যোগ করে হবে এক। 5 থেকে 1 বাদ দিলে 4, 5 থেকে 1 বাদ দিলে 4, হাতে থাকলো কত? হাতে থাকলো 1, থাকলো হাতে কোনো নাই। ওকে, এরপরে বিয়োগ করো, যে 4 থেকে 2 বাদ দিলে 2, আর একে একে 0। ওকে, এই হলো তোমাদের 2450 টাকা, অর্থাৎ জায়েদ খানের প্রতি মাসে সঞ্চয় কত? 2450 টাকা। তো উত্তর কত হবে? 2450 টাকা। এই হলো তার জায়েদ খানের মাসিক জমা বা মাসিক সঞ্চয়। ওকে, তো তোমরা অনেকে দেখছি অঙ্কে এখানে সমান ইউজ করো, এখানে সমান ইউজ করো, এখানে সমান ইউজ করো। এই সমান ইউজ করা কখনোই যাবে না। ওকে, এই টাইপের অঙ্কে কোনো সমান ইউজ করা যাবে না। এগুলো এখন থেকে তোমরা যেগুলো ভুল ভাল আছে সেগুলোকে শুধরে নাও, এগুলোতে সমান ইউজ করা যাবে না। এরপরে খ নম্বর প্রশ্ন দেখো। খ নম্বর প্রশ্নে বলা হয়েছে যে তার 1 বছরে কত টাকা জমা হয়। 1 বছর বলতে কত? 1 মাসে যদি এত টাকা জমা হয়, 1 বছরে কত হবে? 1 দিয়ে গুণ করবা, 1 দিন না, কারণ 1 বছর সমান আমরা কত জানি? এখানে লিখবা আমরা জানি, অর্থাৎ আজা, আজা মানে আমরা জানি 1 বছর সমান 12 মাস। দেখো তো এইটা তুমি জানো না, এখানে কি লিখবে? 1 বছর 12 মাস সমান ইউজ করবো না? এখানে অবশ্যই সমান ইউজ করতে হবে, কারণ 1 বছর সমান 12 মাস, এটা কি চেঞ্জ 13 মাস বা সমান যে তুমি কি লিখবা 11 মাস? হ্যাঁ, ওটা কখনো হয় না। 1 বছর সমান 12 মাস এটা সবাই জানে, কিন্তু মাসিক বেতন এত টাকা চেঞ্জ হতেই পারে, সমান এটা ওগুলো ইউজ করা এখানে যাবে না। তো 1 বছর সমান আমরা জানি 12 মাস। তো তুমি লিখবে এখানে 1 মাসে জমা 2450 টাকা, এটা তার 1 মাসের জমা। ওকে, তো এখানে লিখবা যে 12 মাসে জমা 2450 গুণিত 12 টাকা, অর্থাৎ এই যে এখানে আমি সমান ইউজ করবো। ওকে, কারণ এটার মান বের করবো। তো এখানে গুণ করো 2450-এর সাথে 12, অর্থাৎ 2450-কে তুমি যদি 12 দ্বারা গুণ করো, তো একটা কাজ করবো, এই জিরোকে নিবা না, জিরোর গুণটা পরে জিরোটা বসিয়ে দিবা। 5 দুগুণ 10 শূন্য, হাত থেকে 1, 2 দুগুণ 4, 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 8 আর 1 9, 8 আর 1 9, হাতে থাকলো 9, 2 দুগুণ 4, অনেকে বলে হাতে থাকলো, হ্যাঁ স্যার 1, 1 অঙ্ক ভুল করে চলে আসে। তো এখন এরপরে দেখো 5 1 5, 4 1 4, 2 1 2, 9 0, 5 9 14, 4, হাত থেকে কত 1, 4 4 8 আর 9, হাতে থাকলো 9, এরপরে 2 2 9 4 শূন্য, আর আমাদের শেষে একটা কত ছিল 0, এখানে জিরোটা ইউজ করো, তাহলে উত্তর কত হবে? 2 9 4 0 আর একটা 0। এই হলো তার বাৎসরিক, অর্থাৎ 1 বছরে টাকা জমা। যদি একটি লোক প্রতি মাসে 2450 টাকা করে জমা রাখে, তবে তার 1 বছরে কত টাকা জমা হবে? 29,400 টাকা। ওকে, কত টাকা জমা হবে? 29,400 টাকা। এই হলো তোমাদের অঙ্ক। এই যে এই টাইপের যদি কখনো অঙ্ক থাকে, তবে এই টাইপের অঙ্কগুলোকে এইভাবে সমাধান করবা। ধন্যবাদ। এরপরের অঙ্কের জন্য তোমরা দেখো, এরপরের অঙ্কটা দেখো। হ্যাঁ দেখো, এরপরে তোমাদের 10 নম্বর অঙ্কটি থাকবে, যে এই 10 নম্বর অঙ্কটি তো ছিল, এবার 11 নম্বর অঙ্কটি তোমাদের দিব, যে ধরো তোমাদের পিতা পুত্র এই টাইপের, বা ভাই বোন বা মাতা পিতা এই টাইপের একটা অঙ্ক দেওয়া হয়েছে। তো এখন তোমাদের একটা অঙ্ক দিব, যে মাতা ও কন্যা। এবার অঙ্কটা দিব মাতা ও কন্যা। তো তোমাকে প্রশ্ন করা হলো যে, এটা তোমার 11 নম্বর প্রশ্ন। ওকে, তোমাকে বলা হলো মাতা ও কন্যার বয়সের, কি বললাম, বয়সের সমষ্টি, মাতা ও কন্যার বয়সের সমষ্টি 60 বছর। ওকে, কি বলা হলো? মাতা ও কন্যার বয়সের সমষ্টি কত বছর বলা হলো? 60 বছর। তো বলা হলো এখানে যে মাতার বয়স কন্যার বয়সের, কি বলা হলো এরপরে? মাতার বয়স মাতার বয়সটা কন্যার বয়সের, অর্থাৎ মায়ের বয়সটা মেয়ের বয়সের 3 গুণ। ওকে, তোমাকে বলা হলো যে মাতা ও কন্যার বয়সের সমষ্টি 60 বছর, মাতার বয়সটা কন্যার বয়সের কত গুণ?
3 গুণ। এরপরে এখান থেকে প্রশ্ন বলা হলো যে তাদের বয়সটা পৃথক পৃথকভাবে বের করো। কি বলা হলো? পৃথক পৃথকভাবে বের করো। এখানে তোমাকে প্রশ্ন বলা হলো তাদের বয়স বের করো। তাদের বলতে কাদের বোঝানো হয়? মাতা ও কন্যা। অথবা তোমাদের প্রশ্ন হতে পারে পৃথক পৃথকভাবে তাদের বয়স বের করো, অথবা বলতে পারে মাতার বয়স কত, কন্যার বয়স কত। ওকে, একই প্রশ্ন তোমাকে যেভাবে বলা হোক না কেন। দেখো তো সলিউশন করো। যে বলা হয়েছে কি মাতা ও কন্যার বয়সের সমষ্টি কত বছর? 60 বছর। এখানে বলা হয়েছে মাতার বয়স কন্যার বয়সের 3 গুণ। মাতার বয়সটা কত? কন্যার বয়সের কত গুণ? 3 গুণ। তো এখান থেকে তুমি ধরি, তোমরা এই অঙ্কগুলোকে একটু ধরে করবা। যে ধরো হচ্ছে লিখবা যে ধরি, এখানে দেখো তো কোন বয়সটা আমরা জানি না, অর্থাৎ কোন বয়সটা কারোর সাথে কোনো কিছু বলা নেই, অর্থাৎ তুলনা করো না। দেখো তো এখানে মাতার বয়সটা কন্যার বয়সের তুলনা আছে, কন্যার বয়স সম্পর্কে কোনো কিছু বলা আছে? কোনো কিছু বলা না। সেজন্য কি করবা? কন্যার বয়স অথবা যেটা ছোট সেটাকে তুমি কি করবা? ধরে নিবা। লিখবা যে কন্যার বয়স ধরলাম কন্যার বয়স ক বছর। তুমি ক বছর ধরতে পারো, এক্স বছর ধরতে পারো, এম বছর ধরতে পারো, এ বছর ধরতে পারো, সব তোমার। ওকে, কোনো সমস্যা নেই। আমি ক বছর ধরে বললাম। কন্যার বয়স কত বছর? ক বছর। মাতার বয়স কত হবে? কি বলা হয়েছে? কন্যার বয়সের 3 গুণ। তাহলে কন্যার বয়স আমি যদি ক বছর ধরি, মাতার বয়স কত হবে? 3 ক, অর্থাৎ 3 গুণ। 3-এর সাথে কয়ের কি সম্পর্ক হবে? গুণের সম্পর্ককে 3 ক বছর। এই হলো কার বয়স? মাতার বয়স। এখন এখানে দেখো তো আমি কন্যার বয়স এবং মাতার বয়স যদি দুইটা যোগ করে দিই, তাহলে আমি কি সমষ্টি পাবো? মাতা ও কন্যার বয়সের সমষ্টি 60 বছর যেটা বলা হয়েছে, অর্থাৎ আমি মাতা ও কন্যার বয়সের সমষ্টিটা পাবো, যেটা ধরেছি সেটা থেকে। তো এখানে লিখবা যে মাতা ও কন্যার বয়সের, এখানে একটু জায়গা ছোট হলো, বয়সের সমষ্টি। কি লিখবা? মাতা ও কন্যার বয়সের সমষ্টি কত বছর? দুইটা কি হবে? যোগ হবে। তো যোগ করো। দেখো তো এখানে ক, এখানে মনে রাখবা যে ক মানে 1 ক। ওকে, ক মানে কি? 1 ক। 1 ক আর 3 ক। 1 ক আর 3 ক যোগ করলে কি হয়? 1 আর 3 যোগ করলে কত হয়? 4 হয়। 4-এর সাথে ক থাকবে, অর্থাৎ কি হবে উত্তর? 4 ক বছর। এই হলো মাতা ও কন্যার বয়সের সমষ্টি কত বছর পাইলাম? 4 ক বছর। এরপরে প্রশ্ন মতে কি লিখবা? প্রশ্ন মতে দেখো তো প্রশ্নে কি বলা হয়েছে? যে মাতা ও কন্যার বয়সের সমষ্টি 60 বছর। অথবা তুমি এই অঙ্কটাকে এখানে না লিখে তুমি লিখতে পারো কন্যার বয়স ক বছর, মাতার বয়স 3 ক বছর। এখন তুমি এখানে লিখতে পারো অতএব মাতা ও কন্যার বয়সের সমষ্টি ক যোগ 3 ক। একই কথা, আমি সোজা যোগ করলাম, তুমি সমান্তরাল যোগ করো, কোনো সমস্যা নেই। ওকে, এখানে আমরা কি করেছি? যোগ করেছি। তো এখন দেখো প্রশ্ন মতে বলা হয়েছে যে সমষ্টি, অর্থাৎ দুইজনের মাতা ও কন্যার বয়সের সমষ্টি কত? 4 ক সমান আমি কি 60 লিখতে পারবো? ওকে, তাহলে লিখলাম কি 4 ক সমান সমান 60। দেখো তো 4 আর কয়ের কি সম্পর্ক রয়েছে? গুণের সম্পর্ক। ওকে, তো 4 আর কয়ের সম্পর্ক কি রয়েছে? গুণের। একটু আগেই বললাম পূর্বের অঙ্কটিতে যে যদি বামে গুণ থাকে ডানে যা কি হয়? ভাগ হয়। বামে ভাগ থাকলে ডানে যা কি হয়? গুণ হয়। তো এর পাশে গুণ আছে, ওর পাশে কি হবে? ভাগ হবে। 60 ভাগ 4, 60 দিয়ে 4কে ভাগ করলে কত হয়? 4 পূর্ণাঙ্গ 60। তাহলে ক বছর। আমি ককে কি ধরেছি? কন্যার বয়স। ককে কি ধরেছি? কন্যার বয়স। তাহলে এখানে কি লিখবা? উত্তর এসে তুমি কি লিখতে পারবা? কন্যার বয়স ক মানে কত? 15 বছর। কন্যার বয়স 15 বছর। আর মাতার বয়স কত হবে? কয়ের 3 গুণ মানে কত? 15 গুণ 3। 15 গুণ 3 সমান 3 পূর্ণাঙ্গ 45 বছর। ওকে, এই হলো তোমার কন্যার বয়স, এই হলো মাতার বয়স। এখানে তোমাদের মাতা কন্যা না ইউজ করে বলতে পারে পিতা পুত্রের অঙ্ক, অথবা বলতে পারে ধরো একটা ভাই বোনের অঙ্ক। হ্যাঁ, যেভাবে প্রশ্নটা আসুক না কেন তোমরা প্রত্যেকটা অঙ্ক সেম নিয়ম। ওকে, এই হলো তোমাদের 3 অধ্যায়ের প্রশ্ন। এরপরে যদি তোমাদের কোনো অধ্যায়ের সমস্যা থাকে বা কোনো শ্রেণীর যে কোনো শ্রেণীর যদি কোনো অধ্যায়ের ম্যাথের কোনো সমস্যা থাকে, তাহলে অবশ্যই কমেন্টে বলতে পারো যে কোন অধ্যায়টা সমস্যা। অবশ্যই সেটা সমাধান করার
চেষ্টা করব। সকলকে ধন্যবাদ।